হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি সকালে তোমাদের সকলকে অনেক স্বাগত। এদিকে সকাল সকাল বাইরে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাইরে যদিও আমার কোনো কাজ নেই, এই নোংরাটা ফেললে আর বেরোতে হবে না, এবার সব ঘরের মধ্যে। আগে বৃষ্টিতে ভিজে ভিজে প্রচুর কাজ করতে হতো, সমস্তটা কাজই ছিল আমার বাইরে। এই দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, এদিকে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ তাও ভালোই বৃষ্টি পড়ছে। এদিকে আমি ঝাড়টার দিয়ে এখন স্নান টান করে পুজো দিতে চলে। এর মধ্যে এবারে বিছানাটাও তুলে নিয়েছি, ঘর দূরে কাজ প্রায় কমপ্লিট। এবার আমি পুজো দিতে চলে যাব। চলো পুজোটা ঝটপট করে দিয়ে নিই। সকালে আমার অনেকটাই কাজ আছে। আজকে সারাদিনটাই আমার একটু ব্যস্ত থাকবো। সারাদিনের মধ্যে শেয়ার করবো। আবার স্কুলে যাওয়া আছে, সেখান থেকে আবার হাবড়ায় যাওয়া আছে, ঠাকুরের জন্য কিছু জামা কাপড় কেনার আছে। আজকে অনেক চাপের ব্যাপার, দিন কাছে খুব চাপে যাবে। আর রান্নাবান্নাগুলো আমি এসে অনেক কিছুটা দেখাবো, মানে রান্না বান্না দেখাবো না, রান্না হয়ে গেলে খাওয়ার সময় দেখাবো। আজকে প্রচণ্ড চাপ আছে, তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো সারাটা দিন করে কাটবে। আমাদের মহিলাদের চোখটা খুললেই কাজ শুরু, আর সারাটা দিন চললো তো চললো, তার কোনো থামাথামি নেই। যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ একইভাবে চলবে। যে দুধ ভাত মেখে নিচ্ছি, এখন বাবুকে খাইয়ে দেবো। এই যে বাবু চলে যাবে স্কুলে, খাইয়ে দিচ্ছি বাবুকে, ও চলে যাবে স্কুলে। বাবুকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে দেখো এদিকে শাপলাটা কাটা ছিল ফ্রিজে, একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, তাতে নরম হয়ে যাবে আর ওই জলটা বের হয়ে যাবে। তারপর আমি অন্য কাজ করতে যাবো। এরকম বাবু এদিকে চলে যাচ্ছে স্কুলে, এরকম আমি টাটা দিয়ে যাচ্ছি, টাটা করে এখন আমি চলে যাচ্ছি স্কুলে। দাঁড়িয়ে যাচ্ছে বাবার জন্য। আমি চলে এসেছি, এখন আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। দেখো পুজো টুজো দিয়ে কমপ্লিট। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, তেমন রান্না করিনি। তো তোমার দাদা ভাইও আসবে না বৃষ্টির মধ্যে। আর বাবুকে কালকের ভাত আর দুধ দেখে তো মেয়েকে খাইয়ে দিলাম, বাবু চলে গেছে স্কুলে। আর এখন আমি রান্না বসাবো, তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে যাবো বাবুর স্কুলে। এবার সবজিটা আমি কেটে নিই। অনেকক্ষণ তোমাদের সামনে আমি সরাসরি বা আর কি ভয়েস দিইনি, তা মানে ভয়েস দিয়েছি, এখন আমি সামনাসামনি কথা বলতে আসলাম, একটু গল্প করতে আসলাম। একটু রান্না করি আর তোমার সাথে গল্প করি। বেগুনগুলো হচ্ছে কেটে নিচ্ছি। বলেছিল তো পোকা হবে না, কিন্তু দেখা যাক এবার পোকা হয় কিনা। বেগুন দিয়ে মাছের ঝোলটা করে নেবো আর কি। না, বেগুনগুলো ভালো, ঠিকই করেছে। বেগুন দিয়ে মাছের ঝোল ভালোই লাগে, কিন্তু বাবু হচ্ছে অ্যালার্জির একটু ধাত আছে, তাই বাবুকে বেশি করে দেওয়া হয় না বেগুনটা।
কালকে মাসিদের বাড়ি থেকে একটুখানি বসতেও পারিনি, কিছু না। তারা থেকে বলছে বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আসলে দোকান আছে তো খোলা, তাই নিয়ে গেছে। এই আমার অনেকটা বড় কপাল, যেতে চায় না কোথাও, আর আমাকেও যেতে চায় না। প্রত্যেক বছর পুজোতে অকেশনে আমি বাপের বাড়িতে যাই, ঝামেলা করে এক হিসাবে বলতে পারো, তাও যাই। আসলে কি বলতো, ওরা বোঝে না যে বাপের বাড়ির জিনিসটা কি, ওরা তো মেয়ে নয়। তাও অনেকে বোঝে, অনেক ছেলেরা, কিন্তু আমাদের হাজবেন্ড বোঝে। এই যে বেগুনটাকে কেটে নিয়েছি, আলু দেবো না আজকে। আলু বেশি একটা আমাদের মানে খাওয়া হয় না, আলু যেমন থাকে সেরকম ধরায় থাকে, আলু খাওয়া হয় না। একটা করে তরকারি চালিয়ে দিই, 2 বেলাতে ঝোল রান্না করবো, একটা করেই আলু দেবো, তাও থেকে যায়। যে পিস হয়, বাবু খায় 2 পিস, আমি খাই 2 পিস, আর থাকে আলু। আলু খেতে চায় না। এবার 3 জন লোকের সংসার, আলুগুলো শুধু রান্না করে ফেলতে ইচ্ছে করে বলো? আলুগুলো ফেলি না, আলু অল্পই দিই। সপ্তাহে 1 কিলো আলু আনি, 3 জনে খাই, খাবো। বেগুনগুলো 30 টাকা নিয়েছিল বলেছি না, সেই বেগুনগুলো না ভালো হয়েছে, যেটা ভেবেছিলাম সেরকম হয়নি। রান্নাটা সারা থাকলে আর চাপ নেই, ভালো আছে। দেখো এখানে বললাম না বেগুন কাটছিলাম, দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি। এখন ধুয়ে নেবো আলুটা আর বেগুনটা। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, সেটা তো দেখালাম। এবার চালটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। মানে ড্রামে আর চাল ধরেনি, বস্তাতেই রয়েছে এইটুকু চাল, এইটুকু, তাই বস্তার থেকে নিচ্ছি। আবার ভেবো না যে এরা বস্তায় থেকেই চাল খায়, হয়তো মোটেই না। দেখো চালটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত, একদিকে আমি ভাত রান্না করব, আর একদিকে ওই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। না হলে আবার দেরি হয়ে যাবে, অনেক কাজ আছে তো, তাই তাড়াতাড়ি করে। আগে আমি শাপলাটাই রান্না করে নিচ্ছি, রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়েছি। ওটা দিয়ে আমি শাপলাটাই আগে রান্না করে নিচ্ছি, তারপরে ঝোলটা বসাবো, তাহলে আমি আরেকটা কাজ সেরে আসতে পারবো। তাই শাপলাটা দিয়ে দিয়েছি, ঝটপট করে শাপলাটাও রান্না করে নেবো। এখন শাপলাটা আমি হলুদ লবণ সবটাই দিয়ে দেবো। জল থেকে ছেঁকে রাখলে ভালো হয়, তো জল জল থাকলে শাপলাটা ভরে যাবে। হলুদটা প্রায় শেষের পথে, এই জন্য কোটোর থেকে তুলতেই পারছি না, যতই তোলার চেষ্টা করছি ততই কোটোটা যেন পড়ে যাচ্ছে। আর একদিকে ক্যামেরা ধরে রয়েছে আর এক হাতে, এর জন্য খুবই অসুবিধা হচ্ছে। দেখো তুলতেই পারছি না, লবণটাও তাই, লবণটাও তলায় চলে গেছে, খুবই সমস্যা হচ্ছে। ঝটপট করে রান্না করছে, এরকম ভাতটা ফুটেও নি এখনো। যেদিন যত তাড়াতাড়ি সেদিন ততই দেরি হয়। মা বলতো যে মা যখন কষ্ট হতো, দুঃখ হতো, তখন মা বলতো যে আমার মতন হ, তখন বুঝবি যে কষ্ট, কেমন কষ্ট হয় সংসার করতে। না যে সংসার কে করতো, সংসার তো আমি করবোই না, আমি কি তোমার মতন বিয়ে করবো নাকি? মাকে তাই বলতাম, আমি বিয়েই করবো না, আমি বাকির কাছে থাকবো, তোমার কাছে থাকবো, তোমাদের আমি রান্না করে খাওয়াবো, বিয়ে করবো না। কিন্তু দেখো একটা সময় এমন আসলো যে আমি আগে বিয়ে করে নিলাম, বাবা মার দেওয়ার আগেই। না হঠাৎ করে কেন ওকে ভালো লেগে গেল, আর কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। ওকে লাস্টে বিয়ে করে নিলাম। বাড়ির থেকে মানতো না কখনোই কেউ চায় আমি বাড়িতে প্রথম মেয়ে, আর সবাই অনেক আশা করেছিল যে না ভালো পড়াশুনো করে, প্রথম মেয়ে, ওকে ভালো করেই বিয়ে দেবো। কেউ কি চায় কারো সন্তানকে পালিয়ে যে বিয়ে করুক, বা সন্তান নিজের ইচ্ছায় বিয়ে করতে চায়? সবাই চায় যে না আমার সন্তানকে নিজে হাতে বিয়ে দেবো। এটা সব বাবা মারই আশা, শুধু আমার বাবা নয়, প্রত্যেকটা বাবা মারই এটাই আশা। তা কি আর করার বলো, বাবার মনের আশাটা মার মনের আশাটা কখনোই পূরণ করতে পারলাম না। এতটাই খারাপ আমি মেয়ে, নিজের ইচ্ছায় বিয়ে করি না। এখন সন্তান হওয়ার পরে বুঝি যে আমার সন্তান যদি আমাকে এই কষ্টটাই দেয়, আমি যে কষ্টটা বাবা মাকে দিয়েছি, তখন আমার কেমন লাগবে। কত কষ্ট করে, কত কিছু করে মানে বা একটা সন্তানকে মানুষের জন্ম দেয়, তারপরে কত কষ্ট করে মানুষ করে তোলা, কতটা কষ্টের। আর সেই সন্তান যদি বাবা মাকে না জানিয়ে দেওয়াটা কাজ করে, কতটা খারাপ লাগে বলো। করে এখন বুঝছি যে আমি ভুল করেছি, জীবনে অনেক বড় ভুল করেছি, আর তার জন্য এখন আমার আফসোস হয়, আর তার জন্য এখন আমি অনেক কষ্টও পাচ্ছি বাবা মার জন্য না করে। আর যদি জীবনে সঠিক মানুষ তুমি চুজ করতে পারো তো ভালো, সেটাও পারিনি আর কি। জীবনে সব থেকে ফেলিওর, বাবা মার কাছে ভালো মেয়েও হতে পারিনি, এদিকে হাজব্যান্ডের কাছে ভালো ওয়াইফও হতে পারলাম না। এরপরে বাবু বড় হলে হয়তো বলবে যে মা তুমি ভালো না, তুমি খুব খারাপ,
তুমি আমার ভালো মানো, এটাও শুনতে হবে। জীবনটা কত কষ্ট সহ্য করে বাঁচতে হয় আমাদের, ভাবতে এতটা কষ্ট সহ্য করে দুঃখ সহ্য করে বেঁচে থাকে, জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকে। তাই ভাবি মা যেগুলো করতো, মার হাত কেটে যেত তাও মা রান্না বন্ধ করতো না, টাইমে যে কথা মা ভাত হয়ে গেছে ভাত দাও না খেয়ে নেবো। আর এখন বাবু সেগুলো আমার সাথে করে। আর এখন আমার হাত কেটে যাক যা হয়ে যাক, উফ কী ব্যথা কী যন্ত্রণা, একটু যদি আগে দিয়ে কেটে যেত, মা আমার হাত কেটে গেছে আমি বুঝতে পারছি না করতে পারছি না। আর মা সে কাটা হাত দিয়ে সমস্তটাই করতো, আমাদের বুঝতে বুঝতে জানতে এখন যে আমাকেও তো মায়ের মতন হতে হবে, মা যেমন যেগুলো শেষ করছে আমাদের তো করতে হবে। আমি এখন মা হয়েছি অ্যাটলিস্ট, সেটাই ভেবেই করে যাই। যন্ত্রণা করে ব্যথা করে তাও আমি করেই যাবো কাজটা, যা হয় হোক করে যাবো। মাকে একটু কষ্ট দিয়েছি তখন আমার কেমন লেগেছিল, এখন আমি কষ্টটা দেখেছি। আমার কেটে যাওয়ার শরীর খারাপ হোক, সেদিন আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তা আমি স্যালাইন দিতে হয়েছিল। তারপরেও আমি উঠে ভাত রান্না করেছি, সব করে বাবুকে খাইয়েছি যে না থাক, করতে তো আমাকে হবে। এটা ভেবে মনে জোর যে আর মানুষ যদি মনের থেকে চায় না, মানুষ সব করে যে না, একটা মনের জোর যে না আমি এটা করবো, আমি এটা পারবো। আর দেখো এখন আমার একাকিত্বই জীবন বলতে পারো তোমরা, কেননা হাজবেন্ডের সাথে দেখা হয় না, কথা হয় না, সেরকমভাবে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে আমার জীবনে আর কী আছে বলো, একা একা বাবুকে নিয়েই সময় কেটে যায়। তাও তো বাবু বাড়িতেই থাকে না, সকালে ধরো বেরিয়ে যায় আর আসে বিকালবেলাটা আবার টিউশন থেকে থাকতে, একা একা সারাটা দিন আমার কাছে থাকে। কেমন লাগে সারাটা দিন চলছে একা একা, ভীষণ বোরও ফিল করি, বাট কিছু করার নেই, এটাই জীবন, এটাই মেনে নিতে হবে। এখন যদি ধরো যে আমি আত্মহত্যা করি বা কিছু করি বা বাপের বাড়ি চলে যাই, আমার ঘরেই কিন্তু দোষটা আসবে, আমার মনের অবস্থা বা আমি কেমন সেটা কিন্তু কেউ ভেবে দেখবে না একবারের জন্য যে না ওর তো সত্যিই কষ্ট ছিল, ওর এত কষ্ট করে মেয়েটা খারাপ, একবার পালিয়েছে বিয়ে করে আবার দেখো আত্মহত্যা করবে, কতটা খারাপ, নিশ্চয়ই মেয়েটাই খারাপ। কিংবা কাউকে পালিয়েছে বিয়ে করাটাও আমার রুচিতে বাদ হয়েছে না, একবার এসছি আবার যদি যাবে ও ভালো না, ও একটা ছাড়ে একটা ধরে, এটাই অপবাদ দেবে। তাই আমার কোনো ইচ্ছা নেই, যেখানে আসি যদি মরেও যায় আমাকে যদি মরেও চাই আমি এখানেই থাকতে চাই, আর বাবার মনের কথা চলতে চাই না, আর কাউকে মানুষ করার ইচ্ছা সব বাবা বাড়িতে থাকে, দেখা যাক কতটা কী করা যায়। আর বাবু তো করতে চায় না দুষ্টিমি করে, ওর বড় হলে ঠিক হবে সেটাও জানি না, দেখা যাক। তোমাদেরকে রান্না করছি আর তোমাদেরকে আমার মনের কিছু কথা শেয়ার করলাম। বাপির আশা ছিল যে একটা চাকরি করা ভালো ছেলেটাকে বিয়ে দেবে, তারপর হচ্ছে ধরো ঘর বাড়ি করা থাকবে, আপাতত মাথার ছাত্র তো থাকুক আর কিছু একটা না থাকুক। এখানে আমি বিয়ে করে এসে পুরো জলের মধ্যে থাকতাম, পুরো খাটের নিচে পড়া পর্যন্ত জল, বাবুকে একটু ছাড়তে পারতাম না কখনো, তোকে ছাড়বো কী করে, নিচে জল, ওর খাটের উপরে খাওয়া, খাটের উপরে ও বাথরুম করতো সমস্তটাই, তারপর ওর মধ্যেই থাকতাম। সেখান থেকে আস্তে আস্তে রান্নাঘরের মধ্যে পাড়া দেওয়া যেত না, মুড়ি এসে বেড়া ছিল উপরে প্লাস্টিক ছিল, সেটা পাড়া দেওয়া যেত না। সেখান থেকে উঠে এসে আমার বাপির সাথে হেল্প করলো, তারপরে বাইরে করেছে যে মাথার উপরে তো বাবুর তো আর জল পড়বে না, একদিন বাবু ঘুমাচ্ছে দেখছি মাথার উপর টপ করে জল পড়ছে, কিন্তু বাচ্চা কানে ঢুকে যাবে, সেখান থেকে আর বাপি ছিল সেদিন যে না ঘর করে ঢুকি যাবে, বাপি একটু হেল্প করলো, নিজে পরিশ্রম করে তারপরে বাড়িটা করে দিয়েছে, আমাকে টাকাও দিয়েছে, টাকা দিয়ে নিজে পরিশ্রম দিয়ে সব দিয়ে বাড়িটা করে দিয়েছে। হাজব্যান্ডের যে কিছু দেয়নি সেটাও না, ও কিছু দিয়েছে, আমাকে এত বাড়ি করতে। এখন দেখো সেই বাড়িটা আমি কমপ্লিট করে উঠতে পারছি না, কবে যে কমপ্লিট করবো সেটাও জানি না। অনেক টাকার লোন আছে আমাদের, অনেক টাকার ধার দিয়ে নেওয়া আছে, সেগুলোও শোধ করতে পারছি না। তাই ভাবছি যে কী করে শোধ করবো, আর আমার কাছে সেরকম কিছু নেই, আমার বাকির দেওয়া কয়েকটা গয়না আছে, ওইগুলো বিক্রি করে দিলে বাবুর যখন বিপদ হবে না, তখন কোথায় বাবা মানুষ সেটারও কোনো উপায় নেই। তাই ওই গয়নাগুলোও আমি দিতে পারছি না, আর ওই গয়না ক টাকায় বা হবে, তো আর যেটা শোধ হবে না। আস্তে আস্তে জেনাকে শোধ করার ইচ্ছা আছে, লোকের জেনা থেকে মরা তো ভালো না, জেনাগুলো শোধ করবো। আর ওর তো কোনো ইচ্ছাই নেই, রাত দিন ওই ঠাকুর নাম করে, ঠাকুর নাম করে আর রাত দিন হচ্ছে নিজের মতন কাজ করে। বাড়িতে কী হলো বা কী না হলো, বাড়িতে মানুষগুলো বেঁচে থাকলো কি মরে গেল, তাতে তার কোনো মুশকিল, আর সবটাই কী লাগলো কি না লাগলো সেটারও কোনো মুশকিল। আমি যাই নিজের মতন বাজার করি, নিজের মতন ডিমান্ড করি, ও টাকাটা দেয়, টাকা দিয়ে দেয়, আমি তুলে নিয়ে আসি, আর এইভাবেই চলছে আর কি। আর তাই ওর দ্বারা জেনা শেখানো না, ওইটা আমার ছেলেকেই লোকে খারাপ করবে যে দেখো ভাবছে না করে, ঠিক আছে, বাবুর যাতে কথাগুলো না শুনতে হয়, তার আমি বেনিফিট করার জন্য ভাবছি কিছু কাজ করবো, কিন্তু কী কাজ করা যায় বলো, সে কোনো কাজ হয়ে আজকে আমার ঘরের যন্ত্রণায় হাতটা কেটে যায়, বাবু যেহেতু চিকিৎসা না হয়েছে
নিজ বাড়ি। আর বাবু যেহেতু এবার বাবু হওয়ার পরে আমার প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা হয়েছিল, এখনও সে ঘাড়ে যন্ত্রণা হয়, ঘাড়ে কোনো কাজ করতে পারি না, কোমরে যন্ত্রণা হয়, এই জন্য কোনো কাজও করতে পারি না। কী যে সমস্যার পরিস্থিতি হয়েছে গেলাম, আমি চোখও বসতে পারি, বুঝে উঠতে পারছি না। এটাকে চোখ করতেই হবে, আমি কি জানতে নিয়েছি তোমরা পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। চলো এবার বাবুর স্কুলে যাবো। রান্নাবান্না প্রায় কমপ্লিট, রান্না খাওয়া দেখাবো। দেখো এটা হয়ে গেছে, এদিকে ভাতও আমার এরকম হয়ে গেল প্রায় কমপ্লিট। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। আর এদিকে আবার তাড়াতাড়ি করে আবার বেরোতেও হবে, বাবুর স্কুলে যাবো রেডি হয়ে, তাই ঝটপট করে করছি। দেখো এদিকে ঝোলটাও মনে হয় আমার প্রায় কমপ্লিট, ঝোলটাও হয়ে গেল প্রায় প্রায়। দেখো কি কি ছিঁড়ে দিচ্ছি, লঙ্কা মনে হচ্ছে, লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রান্নাটা যেন হতেই চাইছে না আজকে। দেখো গল্প করছি আর রান্না করছি, তার জন্য আমারও ভালো লাগছে আর তোমাদেরও ভালো লাগছে। ও ঝমঝম করে রান্না বান্না সেরে মাত্র বুঝিয়ে দিচ্ছি, দেখালাম তো রান্না বান্না সেরে। দেখো বাইরে দেখালাম না, বাইরে হচ্ছিল বৃষ্টি, গিয়ে দেখো কি সুন্দর জলের ফোঁটা পড়েছে। এদিকে আমার শ্বশুরমশাই কোথায় যেন যাচ্ছিল। দেখো এদিকে মানি প্ল্যান্ট গাছটা বাবু ফেলে দিয়ে গেছে, এটা আবার ঠিক করলাম। দেখো জলও ফেলে। দেখো এখন আমি ভাত বেড়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, বেজে গেছে দুপুর 1টা। ভাত বেড়ে নিচ্ছি, এখন খেয়ে নিয়ে ভাতটা খেয়ে দিয়ে বাবুর স্কুলে যাবো। 1টা প্রায় বেজে গেছে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, চলে যাচ্ছি বাবুর স্কুলে। এই দেখো এখন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, এটাই বাড়ির সামনের রাস্তা। এই দেখো, আর রাস্তা দেখো যেতে যেতে দেখাবো কতটা জল হয়েছে, দুই পাশ থেকে পুরো জলে ভরে গেছে। দেখো এমন জল হয়ে গেছে, পুরো রাস্তা পর্যন্ত উঠে গেছিলো। এবার বাবুর স্কুলে আমি চলে যাচ্ছি। এই দেখো বাবুকে খুঁজেই পাচ্ছিলাম না, সবাই মিলে টিফিনের সময় দৌড়াদৌড়ি হুড়োহুড়ি। দেখো ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আজকে আমার খুব। দেখো এই বন্ধুর আবার বোতল ভেঙে গেছে তাই কাঁদছে, এগুলো বাবুর হচ্ছে ছোট্ট ছোট্ট বান্ধবী। খাতা দেখাচ্ছে আমাকে, না বই দেখাচ্ছে যেন আমাকে। এই দেখো সব পথ। হাই করো, হাই। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে বাবুকে এবার খাই দাই দেবো, অনেকটা লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে। তারপর দেখি কি করা যায়। একটা ইচ্ছা আছে ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করতে যাবো, কিন্তু দেখা যাক কতটা কি হয়, দেখাবো সবটাই। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আমার তো খাওয়া আগে হয়েছিল, বাবুকে খাই দাইয়ে তাহলে একটু ভাত ছিল সেটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে টুয়ে এখন উঠে এখন যাচ্ছি ঠাকুর, ড্রেস আর খুলিনি, সেই ড্রেসটাই পরে আছি, যাচ্ছি ঠাকুর নিয়ে ঠাকুরের ড্রেস কিনতে। পুরো এদেরই জামা কাপড় কিনতে যাচ্ছি, এই যে ব্যাগে করে। এই যে বাবু যাচ্ছে পড়তে, নিয়েছে ঠাকুর দুটো, যে আমি হালকা রেডি হয়ে নিয়েছি, এখন চলো দেখতে থাকো ঠাকুরের জামা কাপড়টা নিয়ে আসতে। হাবড়া থেকে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, ওখানে ভিডিও করা এলাও নেই, তাই তোমাদেরকে দেখাতে পারিনি ঠাকুরকে কেমন সাজালাম বাড়ি এনে, তেমন দেখাচ্ছি। চলো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো ঠাকুরগুলোকে ওরাই সেটিং করে, এরকম মুকুট, চুল, এই যে বাঁশি জামার সাথে সেটিং করে। এই দেখো ঠাকুরের মালা সমস্তটাই সেটিং করে দিয়েছে। দেখো এটা কৃষ্ণ আর এটা হচ্ছে রাধা রানী, দেখো সমস্তটাই সেটিং করে দিয়েছে, হেবি সুন্দর লাগছে। দুজনের ড্রেসটা দারুণ হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো ঠাকুরটার মুখটাই পাল্টে গেছে যেন, দেখো মুখটাই মনে হচ্ছে চকচক চকচক করছে, মুখটাই যেন পাল্টে গেছে ঠাকুরের, দেখো সেজে গুজে ঠাকুরকে কি সুন্দর লাগছে। দেখো ঠাকুরকে কেমন লাগছে সেজে গুজে তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাকেও আছে কেমন লাগছে এই নতুন কুর্তিটা পরে, এটা আনা হয়েছিল বোলপুর থেকে, শান্তিনিকেতন থেকে, হাতের কাজ করায়। দেখো এটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। এই দেখো এই কুর্তিটা পুরো হাতের কাজ করা,
শান্তিনিকেতন থেকেই নিয়ে আসা হয়েছিল কুর্তিটা, খুব সুন্দর। রাত্রে রান্নাবান্না তোমাদের কিছু শেয়ার করার নেই, যা যা ছিল তাই তাই। আর আজকে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি, আর রাত্রে দুপুরবেলায় যা খেয়েছি ওটাই রাত্রে খাবো। ওকে, বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সকলকে গুড নাইট। আর তোমরা ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে।